তো এখন হচ্ছে আমি টেক্সেশনের ম্যাথ করব, সেটা হচ্ছে 2.1 আর 2.2 করব। যেহেতু আমার কাছে বই নাই, আমার কাছে যে মোবাইলের ছবি আছে, আমি ছবিটা দেখাই। এই যে আমার কাছে 2.2 এর ছবিটা আছে। তো এই ম্যাথটা করার আগে আমাদের কিছু বেসিক তথ্য জানতে হবে। তার মধ্যে এখন আমি কিছু বেসিক তথ্য বলবো। সেটা হচ্ছে, সবসময় আমরা যখন এই ম্যাথটা করব, ম্যাথে হচ্ছে আগে আমাদের বুঝতে হবে, মানে এই ম্যাথে হচ্ছে আমরা একটা ব্যক্তির মানে কত টাকা ট্যাক্স দিতে হবে তার ইনকামে, ওইটা আমাদের বের করতে হবে। কিন্তু ওই ব্যক্তি অনেক সময় হতে পারে কি, এই ব্যক্তি বাংলাদেশে কয়েকদিন ছিল, তারপরে বিদেশে চলে গেছে, অথবা সে সবসময় বিদেশ থাকে, মাঝে মাঝে বাংলাদেশে আসে, এরকম হতে পারে। এই জন্য আমাদের ওই ব্যক্তির ক্ষেত্রে যারা বিদেশে চলে যায় অথবা বিদেশের থেকে আসে বাংলাদেশে মাঝে মাঝে থাকে, ওই সব ব্যক্তির ক্ষেত্রে আগে আমাদের বুঝতে হবে ওই ব্যক্তি কি রেসিডেন্সিয়াল নাকি নন রেসিডেন্সিয়াল। যদি সে রেসিডেন্সিয়াল হয় তাহলে হচ্ছে আমরা তার ডোমেস্টিক যে ইনকাম একটা হয় আর হচ্ছে ফরেন একটা ইনকাম হয়, এই দুটা যোগ করলে হচ্ছে তার গ্লোবাল ইনকাম। তখন আমরা এই দুইটা যোগের মানে গ্লোবাল ইনকামটা তখন বের করব। আর সে যদি নন রেসিডেন্সিয়াল হয় তখন শুধুমাত্র আমরা ডোমেস্টিকটাই, মানে যেই ডোমেস্টিক ইনকাম আমরা ওইটাই বের করব। তো সবসময় আমাকে লিখতে পারি একটা ব্যক্তি কখন রেসিডেন্সিয়াল বলা যায়, যদি আমরা এক বছরে মানে এক ইয়ারে হিসাব করে দেখি, এক ইয়ারে সে যদি 183 দিন দেশে থাকে, তখন আমরা বলতে পারি সে রেসিডেন্সিয়াল। অথবা অ্যাটলিস্ট 90 দিন, 90 দিন থাকলেও সে হচ্ছে রেসিডেন্সিয়াল। এখন আমরা এক বছরে তাকে 90 দিনও পাইলাম না, অথবা 183 দিনও পাইলাম না, এর কম পাইলাম, তখন আমরা দেখতে পারি, বিগত 4 বছরে সে কি 183 দিন অথবা 90 দিন দেশে ছিল কি না। যদি এই বিগত 4 বছরে 183 দিন অথবা 90 দিন থাকে, তাহলেও তাকে রেসিডেন্সিয়াল হিসেবে বলা যাবে। এটা হচ্ছে রেসিডেন্সিয়াল বের করার উপায়। আর দ্বিতীয় হচ্ছে, আমরা সবসময় দেখব তার হচ্ছে যখন আমরা একজন ট্যাক্স বের করব, আমরা ট্যাক্স বের করতে হলে তখন কী করতে হয়, আরেকটা জিনিস ফলো করতে হয়। সেটা হচ্ছে কি, যদি ফিমেল হয় তাহলে আমরা সবসময় তার জন্য 4 লাখ টাকা প্রতি মাসে ইনকাম হয় কি না সেটা দেখব। যদি 4 লাখ টাকার নিচে হয় অথবা 4 লাখ টাকা পর্যন্ত হয়, তাহলে ওই মহিলা অথবা ওই মেয়ে 0% ট্যাক্স দিবে সরকারকে। আর যদি মেল হয় মানে পুরুষ হয়, তার ইনকাম যদি প্রতি মাসে 3.5 লাখ টাকা হয় অথবা 3.5 লাখ টাকার কম হয়, মানে মোট কথা 3.5 লাখ পর্যন্ত হয়, তাহলেও তাকে সরকারকে দিতে হবে 0% ট্যাক্স। এটা হচ্ছে ফিমেল আর মেলের ক্ষেত্রে অ্যাটলিস্ট 50 ইয়ার্স অথবা 65 ইয়ার্সের নিচে হইলে। আর যদি কোনো মহিলা মানে ফিমেল অথবা মেল, এই ফিমেল অথবা মেলের বয়স যদি 65 ইয়ার উপরে হয় অথবা 65 ইয়ার হয়, তখন তাকে আমরা বলি সিনিয়র সিটিজেন। এই সিনিয়র সিটিজেন যদি হয়ে যায়, তখন তার জন্য হচ্ছে 4 লাখ টাকা পর্যন্ত 0% ট্যাক্স বরাদ্দ করা হয়। মানে এই ফিমেল অথবা মেল যদি 65 বছরের উপরতে হয়, তাহলে সে 4 লাখ টাকা পর্যন্ত 0% ট্যাক্স দিবে। আর আরেকটা রুলস হচ্ছে, যদি কোনো ব্যক্তি পুরুষ অথবা মহিলা সে যদি ডিজেবল হয় না মানে প্রতিবন্ধী হয়, যদি ডিজেবল মানে প্রতিবন্ধী হয়, তার জন্য হচ্ছে 4,75,000 টাকা পর্যন্ত 0% ট্যাক্স। মানে এর উপরে গেলে তার ট্যাক্স দিতে হবে, কিন্তু 0 থেকে 4,75,000 পর্যন্ত তার হচ্ছে 0% ট্যাক্স। এখানে আরেকটা রুলস হচ্ছে, যদি কোনো ব্যক্তির মানে একজন ব্যক্তির একটা ছেলে আছে, ওই ছেলেটা হচ্ছে প্রতিবন্ধী মানে ডিজেবল চাইল্ড যাকে বলা হয়, যদি একটা ডিজেবল চাইল্ড থাকে,
মানে একটা ব্যক্তির একটা ডিজেবল চাইল্ড আছে, তার জন্য আরও এক্সট্রা 50,000 টাকা যোগ হবে তার ট্যাক্সের খাতায়। এখন মনে কর আমি একজন পুরুষ মানুষ, আমার বয়স হচ্ছে 30 বছর, আমি ট্যাক্স দিয়ে হচ্ছে মানে আমি মাসে 4 লাখ টাকা ইনকাম করি। এই 4 লাখ টাকা হচ্ছে 4 লাখ টাকা না, আমি 3.5 লাখ টাকা ইনকাম করি। এখন 3.5 লাখ টাকা ইনকাম পর্যন্ত আমার হচ্ছে 0% ট্যাক্স। আর আমার একটা ডিজেবল চাইল্ড আছে। এখন আমার তো ছিল, আমি যেহেতু মেল, তাই না, মেলের জন্য কত 3.5 লাখ। এখন আমার একটা ডিজেবল চাইল্ড আছে, তার জন্য যোগ হবে আরও 50,000, তার মানে 4 লাখ, আমার জন্য 4 লাখ। এখন যদি আমার কাছে 2টা চাইল্ড থাকে, যেই 2টা চাইল্ড মানে 2টা বাচ্চাই ডিজেবল, মানে 2টাই প্রতিবন্ধী, তখন আরও 50,000 যোগ হবে। তখন আমার ক্ষেত্রে কত হইল, 4,50,000 টাকা পর্যন্ত আমি দিব 0% ট্যাক্স। এইটা হচ্ছে বেসিক। এখানে আরও কিছু বেসিক আছে, যেমন যদি মুক্তিযুদ্ধ হয়, মানে আমি হয়তো বা কোনো মুক্তিযোদ্ধা অথবা আমার ফ্যামিলির কেউ মুক্তিযোদ্ধা, তখন হচ্ছে ওই মুক্তিযুদ্ধের জন্য 5 লাখ টাকা সর্বোচ্চ বরাদ্দ থাকে, 0% ট্যাক্স দেওয়ার অ্যাবিলিটি রাখে। মানে আমি 5 লাখ টাকা পর্যন্ত 0% ট্যাক্স দিব, কোনো রকম ট্যাক্স দিব না প্রতি মাসে। এটা হচ্ছে মুক্তিযুদ্ধের ক্ষেত্রে। তাই মোটামুটি এই হচ্ছে ট্যাক্স দেওয়ার নিয়ম, মানে কারা কারা কত টাকা পর্যন্ত ট্যাক্স দিবে, এটা হচ্ছে তার নিয়ম। আর লাস্ট একটা নিয়ম হচ্ছে, আমি এই সাইডে লিখি, লাস্ট নিয়ম হচ্ছে, লাস্ট না আরও অনেকগুলো নিয়ম আছে, তার মধ্যে আরেকটা নিয়ম হচ্ছে, যদি আমরা তো ফার্স্টে বের করছি একজন রেসিডেন্সিয়াল কাকে বলে আর হচ্ছে নন রেসিডেন্সিয়াল কাকে বলে। এখন আমরা যে ম্যাথটা করব 2.2, ওই ম্যাথে যদি বাই চান্স আমি একটা ব্যক্তি পাইলাম, যেই ব্যক্তিটা বাংলাদেশি সিটিজেন বাট সে রেসিডেন্সিয়াল না। এখন সে রেসিডেন্সিয়াল যদি না হয়, তাহলে আমরা তার কোন ব্যয় থেকে আমরা তার ট্যাক্সটা বের করব। তখন তার তো দুটা ব্যয় থাকে, একটা হচ্ছে ডোমেস্টিক মানে দেশীয় হিসাব, আরেকটা হচ্ছে ফরেন মানে বৈদেশিক হিসাব। এখন আমার বৈদেশিক কিছু ব্যবসা থাকতে পারে, অথবা বৈদেশিক আমি কিছু ইনকাম করি, ওটা কিছু নিয়ম আছে। আর আমার দেশে কিছু নিয়ম থাকে, যেমন আমার বাড়ি ভাড়া অথবা আমার বিভিন্ন শোরুম আছে, ব্যবসা আছে, ওইখান থেকে একটা ইনকাম আসবে। তখন আমরা এই যে এই দুইটা ইনকাম যোগ করলে, এই দুইটা ইনকাম একত্রকে বলা হয় গ্লোবাল ইনকাম। তখন আমরা এই গ্লোবাল ইনকামের থেকে ট্যাক্সটা বের করব যদি রেসিডেন্সিয়াল হয়। আর যদি নন রেসিডেন্সিয়াল হয়, সেক্ষেত্রে যদি নন রেসিডেন্সিয়াল হয়, তখন আমরা শুধুমাত্র ডোমেস্টিক মানে ওই ব্যক্তির ডোমেস্টিক ইনকাম থেকেই ট্যাক্সটা বের করব। ঠিক আছে, এটা হচ্ছে মোটামুটি ট্যাক্সের। আরও হচ্ছে যদি কোনো ব্যক্তি বছরে 4 থেকে 10 কোটি টাকা, মানে আমার ইনকাম এত পরিমাণ অথবা আমার সম্পত্তি মোটামুটি হিসাব করে দেখা গেলে যদি দেখা যায় আমার বছরে প্রায় 4 থেকে 10 কোটি টাকা। এখন এটা আমার স্যালারি হতে পারে, আমার সম্পত্তি হতে পারে, ডাজেন্ট ম্যাটার। যদি এরকম হয়, তাহলে আমার হচ্ছে আরও 10% ট্যাক্স বেশি দিতে হবে। মানে আমার যে ইনকামটা হয়, আমার তো মোটামুটি বছর শেষে গেলে দেখা যায় আমার 4 কোটি টাকার উপরে আমার হচ্ছে ইনকাম হচ্ছে অথবা সম্পত্তি আছে। এখন আমি যে প্রতি মাসে যে একটা ট্যাক্স দিই, ওই ট্যাক্সটা দিতে হবে। যদি আমি বছরে এরকম একটা ইনকাম থাকে আমার 4 থেকে 10 কোটি, তখন আমার আরও 10% ট্যাক্স বেশি দিতে হবে। এই 10% ট্যাক্সটা কীভাবে বের করবো, সেটা হচ্ছে আমার যে মান্থলি ইনকাম, মানে যে ইনকামটা হয়, ওই ইনকামের উপর ভিত্তি করে আমি 10% আরও দিব। তো মোটামুটি এই কয়টা টপিক জানলে আমরা হচ্ছে ম্যাথটা করতে পারবো। তো আমি ফার্স্টে ম্যাথটা করি। সেই ম্যাথটা হচ্ছে এই যে মোবাইলে দেওয়া আছে, মানে আমার তো বই নেই, সেই ক্ষেত্রে আমি ছবি তুলে রাখছি। এখানে সুন্দর মতো বলা আছে এই SPC 2.2, এখানে বলা আছে MRS সেলিনা, এ 50 years old বাংলাদেশি সিটিজেন, লিভস ইন ঢাকা। মানে এখানে একটা সেলিনা কে, একটা মহিলা, 50 বছর। আমি আগে একবার বলছি, যদি 65 বছরের নিচে হয়, তাহলে সে হচ্ছে
নর্মাল ব্যক্তি বলা যায় মানে এই ম্যাথের ক্ষেত্রে। আর যদি 65 বছরের উপরে হয় সে হচ্ছে সিনিয়র সিটিজেন। সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে আলাদা হিসাব, আর সিনিয়র সিটিজেনের নিচে যারা আছে তাদের জন্য আলাদা হিসাব, ফিমেল আর হচ্ছে মেলের ভিত্তিতে। এখন মিস্টার সেলিনা হচ্ছে একজন মহিলা, 50 বছর বয়স, বাংলাদেশ সিটিজেন, সে হচ্ছে ঢাকায় বসবাস করে। এখন এখানে বলছে ক্যালকুলেট হার ইনকাম ট্যাক্স লাইবিলিটি ফর দ্য কারেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার বেসড অন দ্য ফলোয়িং ইনফরমেশন। এখানে নিচে কিছু ইনফরমেশন দেওয়া আছে, তার উপর বেস করে আমরা হচ্ছে ক্যালকুলেট করে বের করব তার ইনকাম থেকে ট্যাক্স লাইবিলিটি, মানে তার কত টাকা দায়বদ্ধতা আছে ট্যাক্সের উপর। লাইবিলিটি মানে দায়বদ্ধতা। তো এখানে আমরা ফার্স্টে যে ডটটা দেওয়া, মানে এই যে ডটটা দেওয়া, ফার্স্টে কী লেখা, স্টেইড ইন বাংলাদেশ ডিউরিং দ্য ইনকাম ইয়ার 200 ডেজ, মানে সে হচ্ছে বাংলাদেশে ইনকাম অবস্থায় 200 দিন ছিল। এখন আমি যে ফার্স্টে একবার বলছিলাম এই যে এই লাইন থেকে আমি কীভাবে বুঝবো আমরা সে রেসিডেন্সিয়াল নাকি নন রেসিডেন্সিয়াল। যেহেতু সে 200 দিন মানে 200 ডেজ বাংলাদেশে ছিল, তো সহজ কথা বোঝা যায় সে হচ্ছে রেসিডেন্সিয়াল। কারণ আমরা ওই যে বলছি 365 দিনের মধ্যে যদি কোনো ব্যক্তি অথবা কোনো মেল ফিমেল যদি তার নিজ দেশে অ্যাটলিস্ট 365 দিনের মধ্যে 183 দিন থাকে, তাহলে আমরা বলতে পারি সে হচ্ছে রেসিডেন্সিয়াল। আর যদি 183 দিন নাও থাকে, সে অ্যাটলিস্ট 90 দিন থাকে, তাহলেও সে রেসিডেন্সিয়াল। যেহেতু সে 200 দিন, তার মানে এখানে সহজে বোঝা যাচ্ছে সে হচ্ছে রেসিডেন্সিয়াল। ঠিক আছে। আর 2 নম্বর ডটে কী বলছে, টোটাল গ্লোবাল ইনকাম টাকা 18 লাখ। হ্যাঁ, এটা হচ্ছে তার টোটাল গ্লোবাল ইনকাম। তার মধ্যে হচ্ছে ডোমেস্টিক ইনকাম হচ্ছে এই যে ডোমেস্টিক ইনকাম হচ্ছে টাকা 15 লাখ, আর ফরেন ইনকাম হচ্ছে টাকা 3 লাখ। এই 3 লাখ আর 15 লাখ মানে ডোমেস্টিক ইনকাম আর ফরেন ইনকাম যোগ করে হচ্ছে তার গ্লোবাল ইনকাম 18 লাখ। তাহলে হচ্ছে আমরা যেহেতু সে রেসিডেন্সিয়াল, আমরা হচ্ছে গ্লোবাল ইনকামের ইয়েটা বের করব। তাহলে হচ্ছে আমরা তার যেহেতু সে রেসিডেন্সিয়াল, তাহলে আমরা হচ্ছে তার গ্লোবাল ইনকাম মানে টোটাল যে গ্লোবাল ইনকাম, এই যে টোটাল গ্লোবাল ইনকাম 18 লাখ, এর উপর ভিত্তি করে হচ্ছে আমরা ট্যাক্সটা বের করব। আচ্ছা, তারপর 3 নম্বর কী বলছে, নেট ওয়েলথ অ্যামাউন্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইনকাম ইয়ার টাকা হচ্ছে 5 করোড়। মানে আমি যে ফার্স্টে বলছিলাম একজন ব্যক্তির বছরে মানে টোটাল সম্পত্তি অথবা ইনকাম কত হয়, যদি 4 কোটি টাকার থেকে 10 কোটি হয়, তাহলে হচ্ছে তাকে আরও এক্সট্রা 10% তার ওই যে গ্লোবাল ইনকামের যে ট্যাক্সটা বের করব তার উপরে আলাদা আরও 10% অ্যাড করে দিতে হবে। এখানে আমরা সহজে দেখতে পাচ্ছি 5 কারোর কি, তার মানে হচ্ছে 4 থেকে 10 কোটির মধ্যে আছে, তাহলে আমাদের এখানে আরও 10% এক্সট্রা ট্যাক্স বের করতে হবে। যখন আমি ম্যাথটা করবো তখন হচ্ছে ব্যাপারটা ভালো মতো বোঝা যাবে। আগে আমি আপাতত কোশ্চেনটা বোঝাই। আর তারপরে কি বলছে, শি হ্যাজ মেড অ্যাকচুয়াল অ্যালাওয়েবল ইনভেস্টমেন্ট অফ টাকা 4 লাখ টাকা। তার মানে সে হচ্ছে কিছু ইনভেস্টমেন্ট করছে যেটার অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 4 লাখ টাকার মতো সে ইনভেস্ট করছে। তারপর হচ্ছে টিডিএস মানে ট্যাক্স ডিডাকশন সিস্টেম, টিডিএস হচ্ছে 20,000 টাকা অ্যান্ড ট্যাক্স রিফান্ড ক্লেম টাকা হচ্ছে 5,000 টাকা। এখন এই টিডিএসটা হচ্ছে মানে 20,000 টাকা সে হচ্ছে মাইনাস করা হবে তার হচ্ছে ট্যাক্স থেকে, আর হচ্ছে একটা রিফান্ড থাকে ট্যাক্স। মানে অনেক সময় কি হয়, কোনো ব্যক্তি ট্যাক্স দিতে দিতে একটু বেশি পরিমাণ ট্যাক্স দিয়ে দেয়। এই মনে কর আমার ট্যাক্স হচ্ছে 10,000 টাকা ট্যাক্স ছিল, আমি সেখানে ট্যাক্সটা দিয়ে দিয়েছি 12,000 টাকা, মানে কি আমি 2,000 টাকা বেশি ট্যাক্স দিছি। এখন ওই 2,000 টাকা হচ্ছে আমাকে ট্যাক্স রিফান্ড করার জন্য একটা ক্লেম করতে পারবো। এখন আমি 2,000 টাকা ক্লেম করলাম, তখন আমাকে ট্যাক্স রিফান্ড করবে 2,000 টাকা, ওটাকে বলা হয় ট্যাক্স রিফান্ড ক্লেম। তা আপাতত এটা হচ্ছে কোশ্চেনটা বোঝা শেষ। এখন এই কোশ্চেনে আমরা এখন এই যে সিস্টেম এ বি সি ডি এখানে দেওয়া আছে, এ বি সি ডি ই এফ জি এইচ, এটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, আমাদের ঠিক এইভাবে লিখতে হবে। এই যে এতে যেমন দেওয়া আছে গ্রস ট্যাক্স, বিফোর ট্যাক্স, রিবেট,
তারপর ট্যাক্স রিবেট, তারপর নেট ট্যাক্স, আফটার ট্যাক্স রিবেট, সারচার্জ, নেট ট্যাক্স, লাইবিলিটি অ্যান্ড সারচার্জ, আর হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, মানে এরকম এবিসি, এটা হচ্ছে সিভাবে লিখতে হবে। তো এখন হচ্ছে আমি আমার মতো করে লেখাবো, কিন্তু এখানে তো জাস্ট অ্যান্সারটা করছে, কিন্তু আমাদের একটা ছোট রাফ করে দেখাতে হবে। মানে আমরা গ্রস ট্যাক্সটা কীভাবে বের করলাম, এই যে এখানে যে বলছে গ্রস ট্যাক্স 2 লাখ টাকা, হ্যাঁ, আর 2 লাখ টাকা কীভাবে বের করলাম এটা আমাকে দেখাতে হবে। তারপর এখানে আবার বলছে ট্যাক্স রিবেট, এটা কীভাবে বের করলাম 54,000 টাকা। তারপরে এখানে বলছে নেট ট্যাক্স আফটার ট্যাক্স রিবেট, এটা আমি কীভাবে বের করলাম। এইটাই আমি এখন খাতায় লিখবো, ঠিক আছে। তো মোটামুটি আমি কোশ্চেনে আবার চলে যাই, কোশ্চেনটা কোথায় গেল। তাহলে আমি ফার্স্টে কী লিখবো, গ্রস ট্যাক্স, ওই যে এই নাম্বারে বলছে গ্রস ট্যাক্স। এখন এই গ্রস ট্যাক্সে কী বলছে, ফার্স্টে আমরা দেখব লোকটা কি মহিলা না পুরুষ। এখন লোকটা হচ্ছে মহিলা, মানে পুরুষটা হচ্ছে মহিলা। তাহলে আমরা হচ্ছে ফার্স্টে এটা গ্রস ট্যাক্স বের করব, মানে ম্যাথটা হচ্ছে 2.2, হ্যাঁ, এই নাম্বার গ্রস ট্যাক্স বের করব। এখানে প্রশ্নে কি ছিল, প্রশ্ন হচ্ছে মিস্টার সেলিনা 50 বছর বয়স। তার মানে আমরা এই একটা লাইনে বুঝতে পারি মিস্টার সেলিনা 50 বছর বয়স, বাংলাদেশি সিটিজেন, লিভ ইন ঢাকা, ঠিক আছে। তো ফার্স্টে আমরা লিখবো মহিলাদের জন্য হচ্ছে 4 লাখ টাকা, এটা আমরা ফার্স্টে লিখবো, যেহেতু সে 50 বছর মানে 65 বছরের নিচে, তো আমরা ফার্স্টে লিখে নিলাম 4 লাখ। আর তার গ্লোবাল ইনকাম কত, গ্লোবাল ইনকাম হচ্ছে 18 লাখ, মানে ডোমেস্টিক ইনকাম আর হচ্ছে ফরেন ইনকাম মিলায় হচ্ছে 18 লাখ। তার মানে আমাদের 18 লাখ টাকা পর্যন্ত আমাদের এখানে একটা গ্রস ট্যাক্স হিসাব বের করতে হবে। আর এখন যেটা আমি লিখবো এটা হচ্ছে একদম ডাইরেক্ট সূত্র, ফার্স্টে লিখতে হচ্ছে কত টাকা হচ্ছে তার 0% ট্যাক্স, হ্যাঁ, ওটাকে লিখতে হয়। মানে তার 4 লাখ টাকা পর্যন্ত 0% ট্যাক্স, এই যে 4 লাখ টাকা হচ্ছে 0% ট্যাক্স, হ্যাঁ। তারপর হচ্ছে সূত্র অনুযায়ী হচ্ছে 1 লাখ টাকা, এটা হচ্ছে সূত্র, 1 লাখ টাকা যোগ হবে। তারপর শুরু হবে তার হচ্ছে 5% ট্যাক্স, মানে তারপরে এই 4 লাখ আর 1 লাখ কত হয় 5 লাখ, তার মানে তার ট্যাক্স শুরু হয়েছে। এইভাবে আমরা যোগ করে থাকবো কত টাকা পর্যন্ত, যতটুক তার হচ্ছে গ্লোবাল মোট ইনকাম। তারপর সূত্র যে হচ্ছে 4 লাখ, তো 4 লাখে হচ্ছে দিতে হবে 10% ট্যাক্স, মানে ট্যাক্স হচ্ছে, সরি একটু চাপায়নি, মানে ট্যাক্সের রেটটা হচ্ছে বাড়বে 5 করে, আর এই পাশে বাড়বে হচ্ছে এইভাবে আমি যেভাবে লিখতেছি। তো এখানে টোটাল কত হইলো 4 লাখ, 1 লাখ, 5 লাখ, 5 লাখ আর 4 লাখ হচ্ছে কত হইলো 9 লাখ। তার টোটাল ইনকাম ছিল হচ্ছে 18 লাখ, মানে তা আরও লাগবে। তাহলে আমি আরও 5 লাখ নেই, তাহলে এখানে 5 করে বাড়লে হবে 15%, ঠিক আছে। এখন আরেকবার হিসাব করি, 4 লাখ, 1 লাখ, 5 লাখ, 5 লাখ, 4 লাখ, 9 লাখ, 9 লাখ আর হচ্ছে 5 লাখ, 9 আর 5 14 লাখ, তার মানে আরও 4 লাখ। কারণ হচ্ছে তার টোটাল ইনকাম হচ্ছে 18 লাখ, তাই আরও 4 লাখ নিব আমরা, তাহলে 20%, ঠিক আছে। এটা লিখে নিলাম। এখন আমি আরেকবার হিসাব করি, এখানে টোটাল কত 4 লাখ, 1 লাখ, 5 লাখ, 4 লাখ হচ্ছে 9 লাখ, 9 লাখ আর 5 লাখ হচ্ছে 14 লাখ, 14 লাখ আর 4 লাখ হচ্ছে 18 লাখ। আর এই যে কোশ্চেনে লেখা ছিল তার গ্লোবাল ইনকাম হচ্ছে 18 লাখ, মানে 18 লাখ হয়ে গেছে। তাহলে আমরা এখন ক্যালকুলেশন করে বের করব, 4 লাখে 0% ট্যাক্স দিলে 0 টাকা, 1 লাখ টাকা 5% ট্যাক্স দিতে হবে 5,000 টাকা। এগুলো আমার মুখস্থ, আমি আগে লিখতেছি, ক্যালকুলেটর না বের করলাম, ডাইরেক্ট মুখস্থ লিখতেছি। 4 লাখ টাকায় 10% ট্যাক্স দিলে হয় 40,000 টাকা। 4 লাখে 10% করলে হয় হচ্ছে 10% করলে হচ্ছে 40,000। 5 লাখ টাকা 15% করলে হচ্ছে 75,000। আর 4 লাখে 20% করলে হয় হচ্ছে কত হয়
ক্যালকুলেশন করতে হবে। 4,00,000-এর 20%, 80,000 টাকা। তাহলে আমরা এখন টোটাল যোগ করব, এই 5,000, 40,000, 75,000, 80,000 টাকা, এটা যোগ করলে হয় হচ্ছে কত টাকা? প্রায় 2,00,000 টাকা। মানে এই যে সেলিনা ব্যক্তিটা আছে, এই ব্যক্তির হচ্ছে মোট গ্লোবাল ইনকামের 18,00,000 টাকার মধ্যে 2,00,000 টাকা তাকে ট্যাক্স দিতে হবে। তাহলে আমরা এ নাম্বার বের করছি। এখন হচ্ছে সূত্রের বি নাম্বার মানে হচ্ছে ট্যাক্স রিবেট। আমরা এখন ট্যাক্স রিবেট বের করব। ট্যাক্স রিবেট, ট্যাক্স রিবেট বের করার নিয়ম হচ্ছে আমরা হচ্ছে ফার্স্টে তার হচ্ছে গ্লোবাল ইনকাম মানে কত, গ্লোবাল ইনকাম ছিল 18,00,000 টাকা। এই যে গ্লোবাল ইনকাম 18,00,000, এই গ্লোবাল ইনকামটা আমরা আগে লিখানি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। হ্যাঁ, 18 লক্ষ ইন্টু 3%, আমরা হচ্ছে 3% বের করে নিব। এখন 3% বের করলে হয় হচ্ছে 54,000 টাকা। তারপর হচ্ছে আমরা এখানে কি লেখা আছে, ট্যাক্স রিবেটের সূত্র হচ্ছে ইনকামের 3%, মানে গ্লোবাল ইনকামের 3%, আর হচ্ছে ইনভেস্টমেন্টের হচ্ছে 15%। তাহলে আমরা এখানে বের করব তার ইনভেস্টমেন্ট কত ছিল। আমি কোশ্চেনে যে দেখছিলাম ইনভেস্টমেন্ট কোথায় ছিল, ইনভেস্টমেন্ট কোথায় গেল, এই যে সবার লাস্টের উপরটা, শি হ্যাজ মেড, কই গেল, শি হ্যাজ মেড অ্যাকচুয়াল অ্যালাউয়েবল ইনভেস্টমেন্ট অফ টাকা 4 কোটি টাকা। তাহলে আমরা 4 কোটি টাকা 15% বের করব। 4 কোটি ইন্টু 15%, 4 কোটি 15% বের করলে হয় হচ্ছে 60,000 টাকা। আর হচ্ছে এখানে 10,00,000 টাকা, সূত্রের 10,00,000 টাকাটা আমরা বসা নিব, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1 এটা হচ্ছে সূত্রে 10,00,000। হ্যাঁ, এখন হচ্ছে আমরা এই যে 10,00,000, 60,000, 54,000, এই তিনটার মধ্যে সবচেয়ে ছোট কোনটা, সবচেয়ে ছোট হচ্ছে 54,000। এই তিনটার মধ্যে সবচেয়ে ছোট যেটা হবে ওটা হচ্ছে আমরা লিখব ইলিজিবল অ্যামাউন্ট, মানে উইথ অ্যামাউন্টটা আমরা নিব, ইলিজিবল অ্যামাউন্ট কত, 54,000 টাকা। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ট্যাক্স রিবেটের এলিজিবল অ্যামাউন্ট আমরা যেটা বের করছি। তাহলে হচ্ছে এ শেষ বি শেষ, মানে 1-1 2 মার্ক কনফার্ম। ঠিক আছে, এখন সি নাম্বার, সূত্রের অনুযায়ী সি নাম্বারে আমরা বের করতে হবে নেট ট্যাক্স, যেটাকে আমরা বের করতে হলে একদম ইজি। ফার্স্ট লিখি নেট ট্যাক্স। নেট ট্যাক্স মানে আমার অ্যাকচুয়ালি কত টাকা ট্যাক্স দিতে হবে। ঠিক আছে, মানে এত যে আমার টাকাটা বের করলাম, এখানে ফার্স্টে আমরা কী বের করছি, এ নাম্বারে গ্রস ট্যাক্স, আর এখানে বের করছি ট্যাক্স রিবেট। এই গ্রস ট্যাক্স থেকে আমরা ট্যাক্স রিবেটটা মাইনাস করব। ঠিক আছে, তাহলে এ মাইনাস বি, এ আর মাইনাস বি করলে এই 2,00,000 থেকে আমরা 54,000 যদি মাইনাস করি তাহলে হচ্ছে 1,46,000 টাকা। এটা হচ্ছে আমাদের নেট ট্যাক্স, মানে এটা হচ্ছে আমাদের ট্যাক্সটা দিতে হবে। ঠিক আছে, তাই সি নাম্বার শেষ। এখন হচ্ছে ডি নাম্বার। ডি নাম্বার হচ্ছে সারচার্জ। সারচার্জ হচ্ছে আমাদের যে নেট ট্যাক্সটা বের করছি, হ্যাঁ, এই নেট ট্যাক্সটার উপরে কাজ করতে হয়। কিন্তু তার আগে আমাদের দেখতে হবে ওই ব্যক্তির, ওই যে একটা আমি কথা বলছিলাম ফার্স্টে, ওই ব্যক্তির কি মানে বছরে অথবা মোট সম্পত্তি 4 কোটি থেকে 10 কোটির মধ্যে আছে কি না। যদি 4 কোটি থেকে 10 কোটির মধ্যে হয় তাহলে তার এই যে আমরা নেট ট্যাক্সটা বের করছি এই ট্যাক্সটা আরও 10%, মানে এই ট্যাক্সটার উপরে 10% বের করে যে একটা অ্যামাউন্ট হবে ওই অ্যামাউন্টটাই হচ্ছে সারচার্জ, মানে যেটাকে বলা হয় আরও ট্যাক্স বেশি দিতে হবে তার সম্পত্তির উপর ভিত্তি করে। এখন আমরা কোশ্চেনে পড়ছিলাম এই ব্যক্তি, এই যে নেট ওয়েলথ অ্যামাউন্ট, মানে যে লাস্টের থেকে 3 নাম্বার, নেট ওয়েলথ অ্যামাউন্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইনকাম ইয়ার, টাকা কত, 5 কোটি টাকা, মানে তার বছরে 5 কোটি টাকা একটা সম্পত্তি
আমরা দেখতে পাচ্ছি। যেহেতু এটা 4 থেকে 10 কোটির মধ্যে আছে, তার মানে কি আমাদের আরও 10% এক্সট্রা ট্যাক্স দিতে হবে। এইটাকেই বলা হয় সারচার্জ। তাহলে আমরা এটা কীভাবে বের করবো, সেটা হচ্ছে সারচার্জটা বের করতে হচ্ছে নেট ট্যাক্সের উপর ভিত্তি করে। আমাদের নেট ট্যাক্স কত বের করেছিলাম, 1,46,000 টাকা। এটাকে হচ্ছে আমরা 10%, যেহেতু 4 থেকে 10 কোটির মধ্যে, সেই জন্য 10%। এখন এটা 10% বের করলে হয় হচ্ছে 14,600 টাকা, মানে 14,600 টাকা। এই টাকা হচ্ছে সারচার্জ বলে। এখন হচ্ছে আমরা লিখব ডি নাম্বার শেষ, এখন হচ্ছে ই নাম্বার। ই নাম্বার হচ্ছে নেট ট্যাক্স লায়াবিলিটিস, ঠিক আছে। লায়াবিলিটিস হচ্ছে, এটা হচ্ছে আমাদের যেই নেট ট্যাক্সটা বের করছি আর যেই সারচার্জটা বের করছি সেটার হচ্ছে যোগফল, মানে এই দুটো যোগ করতে হবে। সেটা হচ্ছে আমাদের নেট ট্যাক্স লায়াবিলিটিস। আর নেট ট্যাক্স লায়াবিলিটিস মানে কি, মানে আমাদের হচ্ছে অ্যাকচুয়াল কত টাকা ট্যাক্স দিতে হবে। লায়াবিলিটিস মানে দায়, মানে আমি কত টাকা দায়বদ্ধ আছি ট্যাক্সের ক্ষেত্রে, ঠিক আছে। এই দুটো যোগ করলে 1,46,000 যোগ আর হচ্ছে 14,600 যোগ করলে হয় 1,60,600। এই নাম্বার শেষ, মানে আমাদের কত টাকা আমি দায়বদ্ধ আছি, 1,60,600 টাকা দায়বদ্ধ আছি, শেষ। এখন হচ্ছে এফ নাম্বার। এফ নাম্বার হচ্ছে টিডিএস কত, তার টিডিএস বের করতে হবে। টিডিএসটা কোশ্চেন সুন্দর দেওয়া আছে, এই যে সবার লাস্টে। টিডিএস হচ্ছে 2,000, সরি, একক দশক শতক হাজার 20,000 টাকা। তাই আমরা লিখতে পারি টিডিএস হচ্ছে 20,000 টাকা। আর জি হচ্ছে, আর সবসময় টিডিএস আর হচ্ছে ট্যাক্স রিফান্ড ক্লেম, এইগুলো সবসময় মাইনাস হয়, মানে মাইনাস আকারে লিখতে হয়। আর আমরা যখন এইসব ট্যাক্সের ম্যাথ করব তখন আমরা আগে মাইনাস দিব না, আমরা ডাইরেক্ট ব্র্যাকেট দিয়ে দিব। এই ব্র্যাকেটটাকে বোঝানো হয় এটা হচ্ছে মাইনাস করা হবে, ঠিক আছে। আর এখানে আমরা ট্যাক্স রিফান্ড ক্লেম কত পাইছি, 5,000 টাকা। ট্যাক্স রিফান্ড ক্লেম 5,000 টাকা, এটাও মাইনাস করা হবে, ঠিক আছে। আর লাস্টে হচ্ছে আমরা কী বের করব, এইচ অ্যামাউন্ট পেইড উইথ রিটার্ন। মানে আমরা এই যে টিডিএস ট্যাক্স, এটা হচ্ছে আমরা সবসময় এই নেট ট্যাক্স লায়াবিলিটিস থেকে মাইনাস করব। মানে হচ্ছে আমরা টোটাল অ্যামাউন্ট কত টাকা পেইড করব ট্যাক্সের জন্য, তাই না। আমরা তো ফার্স্টে বের করেছিলাম আমাদের ট্যাক্স কত আসছে, ট্যাক্স লায়াবিলিটিস হচ্ছে 1,60,000। এখন আমাদের কিছু ওই যে কী বলে টিডিএস পাবো, তারপর কিছু ট্যাক্স রিফান্ড পাবো। তো যেহেতু আমরা টাকাগুলো পাবো, তাহলে আমরা ওখানে মাইনাস করতে পারি, মানে এই যে এইখানে মাইনাস করতে পারি। তাহলে আমরা মাইনাস করে দিব। মাইনাস করলে 1,60,600 টাকা, ফার্স্টে 20,000 টাকা মাইনাস করবো, তারপর হচ্ছে 5,000 মাইনাস করবো, মানে টোটাল 25,000 টাকা মাইনাস করবো। এই টোটাল 25,000 মাইনাস করলে আমরা কী লিখতে পারি, ই থেকে আমরা এফ মাইনাস করব, এফ থেকে মাইনাস করব হচ্ছে জি। তাহলে আমরা কত লিখতে পারি, মাইনাস করলে হয় হচ্ছে 1,35,600 টাকা। আমাদের ম্যাথ শেষ। এটাই হচ্ছে আমাদের ম্যাথ শেষ করার পরে সবসময় হচ্ছে ডাবল দিতে হয়। এই হচ্ছে আমাদের ম্যাথ শেষ। তার আগে আমি একটা কথা বলি নিই, সেটা হচ্ছে অনেক সময় আমরা অনেক ম্যাথে এই যে আমরা সারচার্জ যে বের করছি না, এই সারচার্জটা অনেকের ইনকাম, যেহেতু এই ব্যক্তির ইনকাম 5 কোটি টাকা ছিল, এখন যদি এই ব্যক্তির বছর শেষে একটা সম্পত্তি বের করে দেখা যায় 3 কোটি টাকা, তখন তো আমরা সারচার্জ দিব না, কারণ তার তো ইনকাম কম। তখন এই সারচার্জ হবে জিরো। আর নেট ট্যাক্স হবে এত টাকা, মনে করেন নেট ট্যাক্সটা এত বের করলাম আর সারচার্জ বের করলাম 0, তখন এই নেট ট্যাক্স লায়াবিলিটি হবে শুধু নেট ট্যাক্সটা, ঠিক আছে। তা আমাদের আপাতত 2.2 শেষ।